ভারী বৃষ্টিতে সিলেটের টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। ডুবেছে ময়মনসিংহের নিম্নাঞ্চল, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় আরও কয়েক জেলায় ভোগান্তি। ঘর ভরা পানি, কি করবো, ঘরের তো নাম্বারই বেঁচেছে না। যে অবস্থা শুরু হয়েছে, বৃষ্টি একটুতেই অনেক জলাবদ্ধতা হয়ে যায়। উপকূলীয় এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কুয়াকাটায় ভেঙেছে মেরিন ড্রাইভ সড়ক, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ভোলার কয়েক হাজার মানুষ। অন্য যে জায়গা উড়ামু বদুয়ার উড়ামু এই সাহসও নাই, এই অত টাকা পয়সাও নাই। জ্বর হাওয়ার বাতাসে বানিয়ে আমার ঘর বাড়ি সব বিলীন করেছি। আমি করার মতো কোনো সমর্থ নেই। আমি সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাই। যমুনা সেতুর পশ্চিমের শেষের পথে 4 লেনের কাজ আগেই খুলেছে আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। উত্তরের ঈদযাত্রায় স্বস্তির আশা। অনেক আগে যাচ্ছি, এই কারণে রাস্তাঘাটটা অনেক ভালো। জাম হতে পারে 1 তারিখের পরের থেকে টুকটাক ব্যবসা লাগবে, গাড়িগুলো ভালো হলে চলবো। এবার একটু ট্রাফিক বেশি হতে পারে, এবার হয়তো ঈদের আগে বন্ধটা একটু কম। তো আমরা প্রস্তুত আছি যে আমরা আরো কিছু সুবিধা দেওয়া যায় কিনা। জমে উঠেছে দেশের কোরবানির হাট, পশু সরবরাহ পর্যাপ্ত, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। গত ঈদের থেকে এবারে একটু বেচা কেনা একটু কম হচ্ছে গরুর দামের কারণে। গরু আমাদের পছন্দ হয়েছে কিন্তু দামে বেশি বলতে আমরা ধারণা করছি 50% গরু বেচা বিক্রি হতেও পারে, নাও পারে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সিলেটের গোলাপগঞ্জে ভারী বর্ষণের টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রশাসন বলছে আরও অনেকেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সেখানে। 2 দিন আগেই সরে যেতে মাইকিং করা হয়েছিল। ঘড়ির কাঁটায় তখন ভোররাত, বাইরে ভারী বর্ষণ। গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকার রমিজুদ্দিনের পরিবারের সবাই গভীর ঘুমে। হঠাৎ ঘরের উপর টিলাধস। প্রথমে এলাকাবাসী, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। একে একে পাওয়া যায় রমিজুদ্দিন, তার স্ত্রী এবং 2 সন্তান আব্বাস ও সামিয়ার মরদেহ। পরিবারে শোকের মাতম। সাথে আমি আমার পরিবারে একলগে মাটিতে সব পড়ে গেছে। মোট আসলা 6 জন আসলা, সামনে করে আসলা 2 জন আর পিছনে আসলা 4 জন। স্থানীয়রা জানান, গেল বছরও একই টিলা ধসে একজনের প্রাণহানি ঘটেছিল। আরো অর্ধশত বাড়ি রয়েছে এমন ঝুঁকিতে। 50টা ফ্যামিলি মতন আছে এরকম ঝুঁকিপূর্ণ মাঝে। পাহাড়ের সাইডে দিয়ে ঘরবাড়ি বসবাস করে। আগে এইরকম একটা ঘটনা ঘটছে, আমার নিজের চাচাতো ভাই টিলার তলে চাপা পড়ে মারা গেছে। স্থানীয় প্রশাসন বলছে 2 দিন আগেই মাইকিং করে সতর্ক করা হয়েছিল এলাকাবাসীকে, তবুও সরে যায়নি কেউ। নিহত পরিবারকে প্রাথমিকভাবে 80,000 টাকা সহায়তা দেয়া হয়েছে। গতকালকেও মাইকিং করা হয়েছে এই অঞ্চলে মানুষ যাতে এই বিপজ্জনক জায়গায় না থাকেন, সরে যান। যেহেতু সরে যান নাই, সেই কারণে আমরা এখন থেকে চেষ্টা করব যে যাদেরকে এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করব। এছাড়া বৃষ্টিতে মৌলভীবাজারের বড়লেখাতেও টিলা ধসের ঘটনা ঘটেছে, তবে হতাহত হয়নি কেউ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। ভারী বৃষ্টির কারণে কয়েকটি জেলায় দেখা দেয় জলাবদ্ধতা, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাড়িঘর ও দোকানপাটেও। এদিকে টানা বর্ষণ আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, শেরপুর ও সিলেটের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোরের দিকে অঝোর ধারায় বৃষ্টি নামে ময়মনসিংহে। কয়েক ঘন্টা এক টানা চলে ভারী বর্ষণ। বৃষ্টির পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন সড়ক, ব্যাহত হয় যান চলাচল। বিশেষ করে অলিগলিতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। শহরের বাগমারা ও বাঁশবাড়ি কলোনি এলাকায় পানি ঢুকে পড়ে বাড়িঘরে। জলাবদ্ধতার জন্য ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকাকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। ঘর ভরা পানি, কি করবো, ঘরের তো নাম্বারই বেঁচেছে না। ড্রেনের কোনো কাজ নাই। যে অবস্থা শুরু হয়েছে, বৃষ্টি একটুতেই অনেক জলাবদ্ধতা হয়ে যায়। ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরেও দেখা দেয় জলাবদ্ধতা।
শায়েস্তানগর, চৌধুরীবাজার সহ বিভিন্ন এলাকায় সড়কে জমে হাঁটু পানি, তলিয়ে যায় পাড়া মহল্লার রাস্তাঘাটও। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। প্রায় দীর্ঘ 20 বছর ধরে আমরা দেখে আসছি যে এলাকার রাস্তাঘাটে পানি অল্প বৃষ্টিতেই আসে, জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের আশেপাশের ড্রেনগুলো পরিষ্কার নয়, যেটা আমরা বুঝতেছি। টানা বর্ষণ আর ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন, মোগরা সহ 3টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। তলিয়েছে ফসলের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। হাওড়া নদীর বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। 25 থেকে 30টি গ্রামে পানি প্লাবিত হয়েছে। যারা পানি বন্দী হয়ে রয়েছে তারা উদ্ধার করে নিয়ে সেটা আশ্রয় কেন্দ্র রাখা হয়। উজানের ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানিও বাড়ছে। কোথাও কোথাও নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। যদি ভারী বৃষ্টিপাত থাকে তাহলে সুনামগঞ্জে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। অবজার্ভ করছি, যদি কোনো কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন এবং জনসাধারণকে অবগত করব। এদিকে শেরপুরের উজানে নদ নদীর পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলের দিকে বাড়ছে। এতে প্লাবিত হয়েছে ঝিনাইগাতির বেশ কিছু এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর আমরা পাচ্ছি। এই বিষয়ে আরো জানবো। বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতে যেতে চাই সুনামগঞ্জে। সহকর্মী সোহানুর রহমান সোহান সেখানে রয়েছেন। সোহান, বন্যার একটি আশঙ্কার কথা আমরা জানতে পারছি। সুনামগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তো যদি সেই পূর্বাভাস ঠিক হয় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয় তাহলে সুনামগঞ্জের পাহাড় রয়েছে, ভারতের সেই পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী পরিপূর্ণ হয়ে যাবে এবং সেই পানিগুলো লোকালয়ে প্রবেশ করবে। তবে বর্তমানে সুনামগঞ্জের যেই পরিস্থিতি, দর্শক, সম্ভবত কথাটি সোহানের কথা আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না। আমরা এবার চলে যেতে চাই আখাউড়ায়। সেখানে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার খবর আমরা পাচ্ছি। আখাউড়া থেকে আমার সাথে দেখতে পাচ্ছি আমার সহকর্মী মহিউদ্দিন মিশু আমার সাথে যুক্ত আছেন। মিশু, পানি বাড়তে পারে এমন কোনো সতর্কতা রয়েছে কিনা সেখানে, এবং আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন জানাবেন? আসলে আপনি যেমনটা জানাচ্ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার এই পূর্বাঞ্চল আখাউড়া উপজেলার 3টি ইউনিয়ন কিন্তু সীমান্তবর্তী ইউনিয়ন। আখাউড়া দক্ষিণ, মোগরা ইউনিয়ন এবং মনিয়ন্দ ইউনিয়ন। এই 3টি ইউনিয়নই কিন্তু গতকাল যে গভীর রাতের পর থেকে কিন্তু জলাবদ্ধতা সহ বন্যার যে ত্রিপুরা পাহাড়ি ঢলের স্রোতে কিন্তু পুরো বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং ভোর হতেই কিন্তু পানিবন্দী হয়ে যায় হাজারো মানুষ এই 3টি ইউনিয়নে। আমি এই পানিবন্দী মানুষরা পরিস্থিতি দেখে কিন্তু উপজেলার নির্বাহী কর্মকর্তা সরজমিনে মাঠে আসেন। তার সাথে আমি কথা বলি। তিনি এবং স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দিয়েছেন যে সকল এই 3টি ইউনিয়নের যে সকল মানুষ পানিবন্দী আছেন তাদেরকে 11টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই 11টি আশ্রয় কেন্দ্রে কিন্তু বিভিন্ন বানবাসী মানুষদেরকে সেখানে নিয়ে আশ্রয় কেন্দ্রে তাদেরকে উদ্ধার করে সেখানে রেখেছেন এবং উপজেলা প্রশাসন থেকে কিন্তু তাদেরকে শুকনা খাবার এবং সুপেয় পানিরও ব্যবস্থা করেছেন। আর আজকে এ পর্যন্ত গত টানা কয়েকদিনের ভারী কিংবা হালকা মাঝারি বৃষ্টির কারণে কিন্তু আখাউড়া উপজেলার এই যে 3টি ইউনিয়ন সীমান্তবর্তী এলাকার যে সকল পানি বন্দী হয়েছেন, যদি আজকে এ পর্যন্ত আর কোনো বৃষ্টি নেই আর যদি পরবর্তীতে বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই পানি আজকে রাতের মধ্যেই এই সীমান্তবর্তী এলাকা থেকে সরে বিভিন্ন নদ নদীতে যাবে, যার ফলশ্রুতিতে এই এলাকার মানুষ কিন্তু পানিবন্দী থেকে মুক্তি পাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার আবারও যেতে চাই সুনামগঞ্জে। আমার সহকর্মী রয়েছেন সেখানে। সুনামগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাবেন সেখানকার অবস্থা। একটি প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে, সেই ব্যাপারে জানতে চাই আমরা। সুনামগঞ্জে যদিও বন্যার ঝুঁকি রয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলছে সুনামগঞ্জে একটি স্বল্পমেয়াদী বন্যা হতে পারে, তবে এই
বাস্তব যে পরিবেশ সেটি হচ্ছে সুনামগঞ্জের যে বড় বড় বিশাল হাওরগুলো রয়েছে, সেই হাওরগুলো কিন্তু এখনো অর্ধেক পরিপূর্ণ হয়েছে। সেই হাওরগুলোতে এখনো অনেক পরিমাণের জল সংরক্ষণ করার ক্ষমতা রয়েছে। তো যদি আগামী যে 48 ঘন্টার পূর্বাভাস দেওয়া হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের, সেই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলো, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো ঢলের পানিতে প্লাবিত হতে পারে। তবে আসার খবর হচ্ছে সকাল থেকে 11টার পর থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি, যদিও আকাশ একটু বৈরী আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। তো বৃষ্টিপাত যদি না হয় সেক্ষেত্রে সুনামগঞ্জের যে পানিগুলো আছে সেগুলো অতি তাড়াতাড়ি নেমে যাবে এবং প্লাবিত করার যে সম্ভাবনা, বন্যার যে সম্ভাবনা সেটিও আর থাকবে না। এখন আছি আমরা সুনামগঞ্জের জাদুকাটা নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নদী একদম শান্তশিষ্ট, কোনো স্রোত নেই, কিন্তু একটু পরেই যদি এখানে বৃষ্টি হয় কিংবা ঢল নামে তাহলে এই যে জায়গা এটা কিন্তু ভয়ঙ্কর রূপ নেয়। এখানে ভয়ঙ্কর গতিতে স্রোত যেতে থাকে এবং পানি যেতে থাকে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু ঠাই থাকে না, অর্থাৎ এই নদীটা সাগরের রূপ নেয়। তো যদি আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত হয় তাহলে বন্যার একটা ঝুঁকি থাকে, আর না হলে যেই পানি আছে সেই পানিও আর থাকবে না। সহকর্মী সোহানুর রহমান সোহান সুনামগঞ্জের খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। টানা বর্ষণে ময়মনসিংহের মুক্তাগাছায় নদীর পাড়ের মাটি ধসে পড়েছে, এতে ভেঙে গেছে আইমন নদীর সেতু। বিপাকে পড়েছেন অন্তত 30,000 মানুষ। অনেকেই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নদী, ঘুর পথে চলাচল করছেন অনেকে। সকালে ভ্যান গাড়ি চালিয়ে সেতু পার হতে গিয়ে থমকে যান সাইদুল ইসলাম। ভেঙে পড়েছে ময়মনসিংহের মুক্তাগাছায় আইমন নদীর বক্স কালভার্টটি। ঘুমো থেকে উঠছি, ওঠার পরে দেখছি ব্রিজের এক মাথা ভাঙছে। পরে আস্তে আস্তে পানি অনেক যখন চাপ আসলো, অনেক চাপে 10:30টার দিকে সকাল একেবারে ভেঙে আস্তে আস্তে কাটে পড়ে গেল। টানা বৃষ্টিতে সেতুর পারে এভাবে মাটির ধস নামা থামছেই না। সেতু ধসে চলাচল থেমে গেছে দুই পারের 15 গ্রামের মানুষের। সামনে ঈদ, এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে গ্রামবাসী। ফুলবাড়িয়া থেকে এই রাস্তা দিয়ে দাপুনিয়া হয়ে ময়মনসিংহ চলাচল করে এবং মুক্তাগাছা হাজার হাজার লোকের অসুবিধা। ব্রিজ ভাঙিয়া গেছে, মানে 2 কিলো ঘুরিয়া আর গরু নিয়ে যাওয়ার লাগে, তাহলে আমার কষ্ট না? বুড়া মানুষ আমরা। একটা রোগীর সমস্যা হলেও কমপক্ষে 10 কিলোমিটার ঘুরে আমাদের যাইতে হইতেছে। অনেকে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নদী, ঘুরপথে চলাচল করছেন অনেকে। চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জায়গাটা অলরেডি পরিদর্শন করা হয়েছে এবং 2 গ্রামে যেহেতু আপনার কানেক্টিভিটি প্রয়োজন, এই জন্য আমরা যত দ্রুত পারি আমরা কানেক্টিভিটি করার জন্য আমরা অস্থায়ী ভিত্তিতে হলেও বাস বা কোনো কিছুতে আমরা দ্রুত একটা সংযোগ স্থাপন করে দেব। নদীর পাড়ের মাটির ধস চলতে থাকায় হুমকিতে পড়েছে আশপাশের এলাকার এই নদীর উপরের আরও 2টি বক্স কালভার্ট। এই বক্স কালভার্টটি ভেঙে পড়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এখানকার, যাতে ভুক্তভোগী প্রায় 15টি গ্রামের মানুষ। তারা বলছেন আসছে ঈদে দুর্ভোগ বাড়বে, তাই দ্রুত নেওয়া হোক বিকল্প ব্যবস্থা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। কুয়াকাটায় ভেঙেছে নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক, পটুয়াখালীর চরাঞ্চলেও ধ্বংসযজ্ঞ। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ভোলার বিচ্ছিন্ন চাল ঢালচর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। নিম্নচাপের প্রভাবে উদ্বোধনের আগেই ভেঙে গেছে পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক। দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে সমুদ্র তীরে গাছপালার। জোয়ারের পানিতে প্লাবিত হয় শত শত ঘরবাড়ি, দোকানপাট। বুধবার বড় বড় ঢেউ আছড়ে পড়ে উপকূলে, বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভের 3 থেকে 4টি অংশের অনেকাংশ। ভেঙে যায় গাইডওয়াল ও ওয়াকওয়ে। 2024 সালে মেরিন ড্রাইভের আদলে 2 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করে কুয়াকাটা পৌরসভা। নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 5 কোটি টাকা। তবে সড়কটি সমুদ্রে বিলীন হয়ে যাওয়ায় নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। দেওয়ালটা যদি আরো 3 ফুট বা 4 ফুট উঁচা থাকতো তাহলে সরাসরি ওই জায়গায় বাড়ি ঢাকাইতো না, একটু হলেও আমাকে উপকার হইতো। এই যে রাস্তাটা করছে, এই রাস্তাটার পাশে যদি আরেকটু ভালোভাবে প্রোটেকশনের ব্যবস্থা করতে তাহলে মনে হয় যে রাস্তাটা ঠিক আছে। ফুল বর্ষা না, এই আবহাওয়ার এই পরিস্থিতি, আর তখন মনে করেন আবহাওয়া ফুল সিজন থাকবে, তখন এই রাস্তা থাকবে না, তখন আমাদের কি অবস্থা? পৌরসভার প্রশাসক জানান, তদন্তের মাধ্যমে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ক্ষতিপূরণ আদায় করে সড়কটি যথাযথ প্রক্রিয়ায় বুঝে নেওয়া হবে বলেও জানান তিনি।
আমরা ক্ষতিপূরণ আদায় করে রাস্তা যেভাবে আমাদের কাছে হ্যান্ডওভার করার কথা ওইটা যাচাই বাছাই করে আমরা রাস্তা নেওয়ার পর তাদেরকে বিল প্রদান করব। জেলা পর্যায়ে আলোচনা করব পরবর্তী কি করণীয় বা কি নির্দেশনা আছে মন্ত্রণালয়কে অবগত করা অন্যান্য বিষয়। এদিকে সমুদ্রের নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে গেছে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের অসংখ্য গবাদি পশু, কৃষির জমি ও বসতবাড়ি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। ঝুঁকিতে রয়েছে তীরবর্তী এলাকার আরো অনেক বাসিন্দা। অন্য যে জায়গা উড়ামু গদুয়ার উড়ামু সেই সাহস নাই, সেই টাকা পয়সাও নাই। মাল সামানা 22 জায়গা গদুয়ার লয়ে যা টিন টুন ছুড়াইয়া পরে ফলাইন সামান লয়ে আয়া একজনের দোকানে আমরা আশ্রয় নিছি। 28-29 তারিখের বন্যা, জ্বর হাওয়ার বাতাসে বানিয়ে আমার ঘরবাড়ি সব বিলীন করেছি। আমি করার মতো কোনো সমর্থন আমি সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাই। ফুসকুনির এই ফার সিরিয়া তার অনেক মাছ পানিতে গেছি গিয়া। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া পরবর্তী সময়ে তাদের আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। তাৎক্ষণিকভাবে ত্রাণের চাল আমরা সকল পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়া আমাদের নগদ টাকা আছে, যেখানে লাগবে আমরা মোটামুটি আমাদের যে ত্রাণ কার্য এটি সম্পূর্ণভাবে সরকারের পক্ষ থেকে আমরা বিতরণ করছি। নিম্নচাপের প্রভাবে ভোলার 7 উপজেলায় আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 5365টি বসতভিটা। এর মধ্যে ঢালচর ইউনিয়নেই বিধ্বস্ত হয়েছে প্রায় 5 শতাধিক বসতঘর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বাংলাদেশিকে হত্যার পর মরদেহ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের দওগ্রাম সীমান্তে। স্থানীয়রা জানায়, গতরাতে কুলাউড়ার দওগ্রাম সীমান্তের 0 পয়েন্ট এলাকায় তাকে গুলি করে ভারতীয় রক্ষীরা ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত প্রদীপ পাল উপজেলার দত্তগ্রামের বাসিন্দা। হত্যার পর প্রদীপের মরদেহ নিয়ে ভারতের কৈলাসদহ থানায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেখানকার এক গণমাধ্যম কর্মী। বিজেপি জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিজেপি কর্মকর্তারা। আধিপত্য বিস্তারের জেরে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 4 জন। সকালে নাকোবাড়িয়া গ্রামে এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানায়, এলাকার প্রভাবশালী নজরুল ইসলামের সাথে আরিফের রাজনৈতিক বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় গুরুতর আহত 5 জনকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফ সমর্থক মোহাম্মদ হোসেন। আরিফ পক্ষের অভিযোগ, নজরুল আগে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিল। যমুনা সেতুর পশ্চিম পাড়ের মহাসড়ক 4 লেনে উন্নতিকরণের বেশিরভাগ কাজই শেষের পথে। আগেই খুলে দেওয়া হয়েছে অনেক আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু। এবার ঈদের আগে যাত্রীরা মহাসড়ক পুরোটাই ব্যবহার করতে পারবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রত্যাশা, গাড়ির বাড়তি চাপ থাকলেও উত্তরের যাত্রা হবে অনেকটাই স্বস্তির, যদিও মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রী চালকরা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু। পূর্ব প্রান্তের মতো পশ্চিম পাড়েও দীর্ঘদিন ধরেই চলছে সড়কের উন্নয়ন কাজ। তারপরও এবছর রোজার ঈদে অনেকটাই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরেছিলেন উত্তরবঙ্গের মানুষ। এবারও মহাসড়কে ভোগান্তি হবে না বলেই আশা তাদের। আমরা তো অনেক আগে যাচ্ছি, এই কারণে রাস্তাঘাট তো অনেক ভালো, মানে সার্ভিসটা অনেক ভালো, সমস্যা নেই। আগেরবার গেছিলাম জ্যামজট ছিল, কিন্তু এবার যাচ্ছে, এবার ওইভাবে জ্যামজট দেখা যাচ্ছে না, এবার ভালোভাবেই যাচ্ছে। যমুনা সেতুর পশ্চিম পারে মহাসড়কের 11টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে আগেই। বাকি দুটিও কোরবানির ঈদের আগে চালুর চেষ্টায় প্রকল্প সংশ্লিষ্টরা। প্রত্যাশা, মহাসড়ক পুরোটা ব্যবহার করতে পারলেই ঈদযাত্রা হবে নির্বিঘ্ন। পাবনার দিকে যে সার্ভিস রোডটা আছে, প্লাস আপনার অন্য সার্ভিস রোড রাজশাহীর দিকেও গেছে, ওই সার্ভিস রোডগুলি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তাতে দেখা যাবে যে হাটিকামড়ে এমনি গতবার সমস্যা হয় নাই, এবার একটু ট্রাফিক বেশি হতে পারে, এবার হয়তো ঈদের আগে বন্ধটা একটু কম। তো আমরা প্রস্তুত আছি যে আমরা আরও কিছু সুবিধা দেওয়া যায় কিনা। ঈদের পূর্বে ছুটিটা কম, একসাথে যখন গার্মেন্টসের ছুটি হবে তখন একটা মাস স্কেলের পাবলিক মুভমেন্ট হবে। আমাদের এখানে মহাসড়ক সংক্রান্ত কোনো যানজট হবে না। তবে রয়েছে শঙ্কাও। যত্রতত্র যাত্রী তোলা, পশুর হাট, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে বাড়ে দুর্ভোগ। নিরাপত্তা নিয়েও চিন্তিত অনেকে।
মানে এতে জাম হইতে পারে, 1 তারিখের পরের থেকে টুকটাক ব্যবসা লাগবো, গাড়ি ঘোড়া ভালো হলে চলবো বলে হয়তো হইতে পারে, কারণ মোটর গাড়ির লোক তো ভালো মানুষ আমরা, কারণ ওই এহা বেহা তেরা করে দিয়েই ওভারটেক করবেন নিয়ে সিবি চাবি দিয়ে জাম বাজার দিয়ে বসে। আমাদের গাড়িতে ধরেন 5টা যাত্রী উঠলো কি 6টা যাত্রী উঠলো, এরা কি ভালো না খারাপ এটা আমরা তো জানি না, আমাদের হিসাব যাত্রী নিতে হবে, মানে ওর ভিতর কি আছে আমরা তো জানি না। ওরা এসে রাস্তায় দেখা উঠে এসে একটা দুর্ঘটনা করলো, সেমন ধরেন আমাদের ভয় আছে। যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে বলেও জানায় হাইওয়ে পুলিশ। কোরবানি ঈদে পশুবাহী যেসব গাড়ি আছে এগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। ইতিমধ্যে আমরা হাইওয়ে পুলিশ হাটিকুমরুল থানা আমরা রাত্রিকালীন চুরি ডাকাতি ছিনতাই রোধকল্পে আমরা রাত্রিকালীন টহল ডিউটিটা বাড়ানো হয়েছে এবং গরু হাটগুলোতে আমাদের নজরদারি অব্যাহত আছে। প্রতিদিন এই মহাসড়কে প্রায় 1.5 লক্ষ যানবাহন চলাচল করে, ঈদের সময় তা বেড়ে যায় কয়েক গুণ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি আইএফআইসি ব্যাংকের 6 কর্মকর্তা কর্মচারীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় প্রতিদিনের মতোই ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। দুপুরে হঠাৎ ব্যাংকের ম্যানেজার সহ অচেতন হয়ে পড়েন 6 জন। পরে কয়েকজন গ্রাহক এমন অবস্থা দেখে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেলে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে চেতনানাশক স্প্রে করায় একসাথে সবাই অজ্ঞান হয়ে পড়েন। তবে ব্যাংকের ভল্ট সহ সবকিছু ঠিকঠাক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় তদন্ত চলছে। মাদারীপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের একটি দল। দুপুরে দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। কর্মকর্তারা জানান, মাদারীপুর সদর হাসপাতালে রোগীদের পর্যাপ্ত ঔষধ সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহ, আইসিইউ সেবা বন্ধ সহ বেশ কিছু অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান শেষে অনিয়মের সত্যতাও পাওয়া যায়। রিপোর্ট পাঠানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা। নরসিংদী রেল স্টেশনে 3টি ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে। সকালে যাত্রা বিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী। এখন থেকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথে চলাচলকারী আন্তনগর, মহানগর প্রভাতী, মহানগর গৌধুলী ও উপবন এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি দেবে নরসিংদীতে। এ নিয়ে স্টেশনটিতে যাত্রাবিরতি করা ট্রেনের সংখ্যা দাঁড়ালো 8-এ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মকর্তা ও যাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছার পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। আজকে থেকে 3টি ট্রেন নতুন করে নরসিংদী রেল স্টেশনে যাত্রাবিরতি করবে এবং আমি মনে করি এর মাধ্যমে নরসিংদী জেলাবাসী ব্যাপকভাবে উপকৃত হবে। মহানগর প্রভাতী, মহানগর গুদুলি এবং উপবন ট্রেন 3টি ট্রেনের যাত্রাবিরতি আমাদের এখানে কার্যকর করেছে। এর ফলে আমাদের যে নরসিংদীর যে যাত্রীরা আছেন তারা দুর্ভোগ থেকে অনেকটা লাঘব হবেন। কোরবানির বাকি আর মাত্র কিছুদিন। এরই মধ্যে জমে উঠেছে বিভিন্ন স্থানের পশুর হাট। গরুর সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোরবানির হাটের সরাসরি খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই জামালপুরে সাগর ফরাজের কাছ থেকে। সাগর, আপনি যেই হাটে রয়েছেন এখন, সেই হাটের পশু সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কি বলছেন? পর্যাপ্ত পশুপতি রয়েছে এই জামালপুরের বিশেষ করে হাটে গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি উঠেছে। বিশেষ করে মাঝারি গরুগুলো কিন্তু প্রান্তিক যে খামারেরা রয়েছে সেই খামারেরা কিন্তু মাঝারি গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি এসেছে। আর একটা বিষয় লক্ষ্য করেছে, বিক্রেতারা বলছেন যে আশানুরূপ যে দাম পাওয়ার কথা বা যে দামটি তারা প্রত্যাশা করেছে সেটা কিন্তু পাচ্ছে না। তবে ক্রেতারা বলছেন যে দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আর এই যে বৌরি একটি আবহাওয়া চলছে, এই আবহাওয়ায় কিন্তু গরুর কিছুটা কিন্তু আসলে আমরা দেখেছি যে ক্রেতা কিছুটা কম দেখতে পেয়েছি। এছাড়া এবার কিন্তু জেলায় মোট যে উৎপাদন, গরু যে উৎপাদন হয়েছে তার চেয়ে কিন্তু অর্ধেক কিন্তু চাহিদা রয়েছে। তো বিশেষ করে জামালপুরের যে গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি যায় রাজধানী এবং কি বিভিন্ন আশেপাশের যে জেলাগুলোতে রয়েছে। আর এখন ঈদের মাত্র কয়েকদিন বাকি, জেলার বিভিন্ন স্থানে কিন্তু প্রতিনিয়ত গরুর হাট বসছে। সেখান থেকে কিন্তু ক্রেতারা তাদের পছন্দ মতো গরু কিনছে। আর একটি বিষয় বলে রাখি যে আগামীকাল কিন্তু রয়েছে ঢাকার উদ্দেশ্যে কিন্তু গরু, অর্থাৎ কাটেল ট্রেন রয়েছে, সেই ট্রেন কিন্তু কালকে ছেড়ে
দেবে, সেখানেও কিন্তু অনেক গরু কিন্তু রাজধানীতে যাবে। তো সব মিলে জামালপুরের গরুর বাজার কিন্তু খুব জমজমাট রয়েছে। ক্রেতারা কিন্তু তাদের সাধ্য মতোই কিন্তু গরুর কেনার চেষ্টা করছেন, আর বিক্রেতারা সেই গরুগুলো কিন্তু বিক্রি করছেন। ধন্যবাদ আপনাকে সাগর। জামালপুরের পশুর হাটের খবর জানছিলাম সাগর ফরাজের কাছ থেকে। দর্শক, বগুড়ায় যেতে চেয়েছিলাম, বগুড়ার সহকর্মী আমাদের সাথে যুক্ত হতে পারেননি। যশোরের শার্শায় কোরবানির জন্য 7টি উট লালন পালন করছেন এক খামারি। দাম চাওয়া হচ্ছে 30 থেকে 32 লাখ টাকা। এরই মধ্যে একটি বিক্রি হয়েছে। খামারে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। বিশাল দেহি এক একটি উট তোলা হবে কোরবানির হাটে। তার আগে খামারে চলছে পরিচর্যা। শার্শার সীমান্তবর্তী পুটখালি গ্রাম, সেখানে নাসির উদ্দিনের খামারে চলছে উটগুলোর লালন পালন। বছরখানেক আগে 7টি পশু আনা হয় খামারে, উচ্চতায় 12 থেকে 15 ফুট। প্রতিটি উটের দাম হাঁকা হচ্ছে 30 থেকে 32 লাখ। এরই মধ্যে 24 লাখে বিক্রি হয়েছে একটি। ছোলা, গম, ভুট্টা, সয়াবিনের খোল, সরষের খোল, ঘাস ও দুটা বিচড়ি দেয়, নিমের পাতা, বটের পাতা, আমের পাতাও খায়। ঈদের সময় ঘনিয়ে আসতে থাকায় প্রতিদিনই খামারে ভিড় জমাচ্ছেন ক্রেতা ব্যাপারীরা। চলছে দরদাম, আবার দর্শনার্থীরাও যাচ্ছেন উট দেখতে। বাংলাদেশের ভেতরে উট দেখতে পাবো এটা কখনো ভাবিনি। উট দেখার জন্য আসলে এখানে আসা দেখে খুবই ভালো লাগলো। আমরা জানি যে বাংলাদেশে সম্ভবত উট পালন করা যায় না, এটি মরুভূমির জিনিস। তো নাসির সাহেব 7টি উট এনে পালন করে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশে উট পালন করা সম্ভব। একটা উট বিক্রি হয়েছে, একটা উটের দাম মিনিমাম 30 থেকে 40 লাখ টাকা মতন। উপজেলা প্রাণী সম্পদ অফিস বলছে, উটসহ কোরবানির পশু লালন পালনে সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। খামারিরা ন্যায্য দাম পাবেন বলে আশা এই কর্মকর্তার। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2025 উপলক্ষে শার্শা উপজেলায় 14,226টি প্রাণী প্রস্তুত আছে কোরবানির জন্য। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য প্রাণীও আছে। এবং শার্শা উপজেলার একজন খামারি, গরুর খামারি, তার সঙ্গে কিছু উটও এনেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমরা তদারকি করছি। শার্শায় কোরবানির জন্য প্রায় 14,000 পশু প্রস্তুত করা হয়েছে বলেও জানিয়েছেন প্রাণী সম্পদ অফিস। রাকিব সরকার, যমুনা নিউজ। দর্শক, পশুর হাটের খবর জানাতে চেষ্টা করেছিলাম। আবারও বগুড়া যেতে চাই। আমার সহকর্মী মেহরুল সুজন আমার সাথে যুক্ত আছেন। সুজন, বগুড়ায় কেনা বেচা কতটা জমে উঠেছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বক্তব্য কি? এবার বিক্রেতারা কি আশা করছেন? শহরের 3 নম্বর ওয়ার্ড এই হাটটি অবস্থিত। এই হাটে প্রতি রোববার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে। আজকে কিন্তু কোরবানি ঈদের জন্য কিন্তু প্রথম হাট এখানে, এবং আমরা দেখছি যে দুপুরের পর থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে পশুর বেশ ভালো আমদানি বা ভালো যোগান কিন্তু রয়েছে, এবং আমরা দেখছি বেচা কেনাও মোটামুটি চলছে। এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে ক্রেতারা কিছু ক্ষেত্রে দাম বেশি এরকমটা তারা কিন্তু এক ধরনের অভিযোগ করছেন। আবার বিক্রেতারা যারা রয়েছেন, যারা খামারি রয়েছেন, তারা কিন্তু বলছেন যে পশু উৎপাদন করতে গিয়ে, পশু লালন পালন বা বড় করতে গিয়ে তাদের যে খরচ হয়েছে তারা আসলে সেটি মাথায় রেখে দাম চাচ্ছেন। তবে যেহেতু শহরের যারা ক্রেতা রয়েছেন মূলত তারা এই হাটে আসেন, এবং তারা কিন্তু যেটা চেষ্টা করেন যে যেহেতু শহরে কোরবানির পশুগুলো রাখার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়, সেই জায়গা থেকে অনেকে চেষ্টা করেন ঈদের একেবারে কাছাকাছি সময়